5ই আগস্টের পরে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেখানে ইসলামপন্থীদের দায়বদ্ধতা বেড়েছে, ইসলামপন্থীদের ব্যাপারে মানুষের প্রত্যাশা বেড়েছে। এখন যে পলিটিক্যাল ইকুয়েশন দাঁড় হয়েছে সেখানে যদি ইসলামপন্থীরা ইগুর উপরে দাঁড়িয়ে কোনো জোটের মধ্যে না যায় অথবা ইউনাইটেড না হয়, আপনাকে আমি এই রেকর্ডিং থাকবে, এটা জাতি ইসলামপন্থীদের ক্ষমা করবে না। আসলে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে একটা বোধের মধ্য দিয়ে আসতে হবে যে দেশ ঠিক থাকলে আমরা সবাই রাজনীতি করতে পারবো। কোনটা বড় ইসলামিক দল, কোনটা ছোট ইসলামিক দল, কার কি সমস্যা সেটি নিয়ে নিজেরা আমরা দ্বন্দ্ব করতে পারবো। বাট যদি দেশ ঠিক 17 বছরে পারিনি, 17 বছরে সবাই দৌড়ের উপরে ছিলাম, শাপলা চত্বরে রক্তের সাগর পেরিয়ে এসে দাঁড়িয়ে আপনাকে শুকরানা মাহফিল করতে হয়েছে। জামাতকে শীর্ষ নেতৃবৃন্দকে কবরের নিচে শুয়ে রেখেও কোনো অফিসে বসার সুযোগ পায়নি, মানে ওপেন স্পেসে রাজনীতি করার কোনো সুযোগ পায়নি আর কি। আল্লামা মামুনুল হককে কি জঘন্য ভাবে তাকে তার ক্যারেক্টারকে আক্রমণ করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইসলামপন্থীরা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, জাতির আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়, তাদের কপালে কেবলমাত্র জিল্লতি অপেক্ষা করছে। আমার মনে হয় ইসলামিস্টরা এই সিচুয়েশনকে রিড আউট করতে পারছে। তারা ইতিমধ্যে ঐক্যের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। এই ঐক্য প্রক্রিয়ায় যিনি বাধার সৃষ্টি করবেন, সেটি আমার দল হতে পারে, সেটি যে কোনো দল হতে পারে, যারা এখানে বাধার সৃষ্টি করবেন তারা ইসলামী রাজনীতির দৃশ্যপট থেকে মুছে যাবেন। আমি মাঠে কাজ করছি, এই জায়গা থেকে বলছি, বাংলাদেশের মানুষ এক অস্বাভাবিক রেসপন্স করার জন্য অপেক্ষা করছে। বিশ্বাস করুন, আমি খুবই দায়িত্ব নিয়ে বলছি, এনসিপি যে রাজনৈতিক প্যাটার্নের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেটিকে যদি এগিয়ে নিতে হয়, এনসিপি প্রথম কথা বিএনপির সাথে যেতে পারবে না। যদি বিএনপি গভর্নমেন্ট ফর্ম করে তাহলে এনসিপি রাজনীতি বিএনপির সাথে যাওয়ার মাধ্যমে দাফন হয়ে যাবে। এনসিপি রাজনীতি টিকে থাকবে কেবলমাত্র একটা শক্তিশালী বিরোধী দলের অবস্থানে গেলে। আমি মনে করি যে ইসলামপন্থীদের সাথেও তারা ডিরেক্ট কোয়ালিশনে আসতে পারবে না এবং আসতে দেওয়া হবে না। শহীদদের রক্তকে আমরা যেভাবে পবিত্রতা চাদরে আবৃত করতে পারতাম, তাদের রক্তের বদলা নিতে পারতাম একটা সুন্দর বাংলাদেশ নির্মাণের মধ্য দিয়ে, তার একটা অপরচুনিটিস, গোল্ডেন অপরচুনিটিস আমাদের সামনে এসেছিল। বাট আমরা আসলে সেটাকে হয়তো লম্বা রানে ক্যাপিটালাইজ করতে পারিনি। ইলেকশন কমিশন ডিক্লারেশন দিতে পারে, সেটি হলেও আপত্তি নেই। সেটা যদি ডিসেম্বরে হয় তাও আমাদের আপত্তি নেই। উই আর রেডি টু ফাইট। বাট আমরা বলছি যখনই ডিক্লারেশন দেওয়া হোক তার আগে আওয়ামী লীগের ফ্যাসিজমের বিচার এবং রাষ্ট্রের যেগুলো মৌলিক সংস্কার প্রয়োজন সেটি কনফার্ম। বাংলাদেশের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হবে, কারো কোনো দয়া অনুকম্পা ছাড়াই এবারে বাংলাদেশের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হবে এবং একটা স্ট্রং অপোজিশন অ্যাটলিস্ট হবে বলে আমরা মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইনসাফ শোতে। সাথে আছে আমি সৈয়দ মাহফুজ খন্দকার। আজকে আমাদের শোতে অতিথি তরুণ রাজনীতিবিদ, জামাত ইসলামের এমপি পদপ্রার্থী, আলোচিত রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এবং একই সাথে পাবলিশার, প্রকাশক, গার্ডিয়ান পাবলিকেশনের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ আবু তাহের। নূর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নূর ভাই, শুরুতে জানতে চাই, বিপ্লবের বা গণ অভ্যুত্থানের যেটা এত রিস্ক নিয়ে, আমার মনে আছে গণ অভ্যুত্থানের ওই সময়টাতে আপনি আমাদের যে যোগাযোগ হচ্ছিল, আপনি সরাসরি ফোনে যোগাযোগ করতেছিলেন। আমি বলতেছিলাম যে এটা তো ভয়ঙ্কর হয়ে যাবে, যদি মানে হাসিনার পতন না হয় আমরা তো বিপদে পড়বো। তো আপনি বলতেছিলেন যে 2-3 মাস লাগবে খুঁজে বের করতে। তো ওরকম পরিস্থিতি, এত রিস্ক নেওয়ার পর একটা বিপ্লব হলো, তো বা গণ অভ্যুত্থান হলো, 1 বছর হয়ে যাচ্ছে। শুরুতে জানতে চাই কতটুক প্রত্যাশা পূরণ হলো? আসসালামু আলাইকুম, ইনসাফের সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। দেখুন, এটা নিয়ে বিতর্ক আছে কতটুকু আমাদের বিপ্লবের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে কিংবা হয়নি। আমার জায়গা থেকে আপনাকে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভীষণ রকমের কৃতজ্ঞ, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের ছাত্র জনতার প্রতিও কৃতজ্ঞ। আমরা 16 বছর একটা ওর্স্ট সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিলাম, সেখানে আমাদের কোনো মৌলিক মানবাধিকার ছিল না। আমরা আমাদের চিন্তাগুলোকে উন্মুক্ত দুনিয়া দিতে পারছিলাম না, কথা বলার মতো পরিবেশ ছিল না। আমি অ্যাজ ইউপি চেয়ারম্যান আমি রোল প্লে করেছি, বাট মনে হচ্ছিল যে নাগরিকই না দেশের। একটা ভয়ঙ্কর রকমের ডিপলিসাইজ এনভায়রনমেন্টের মধ্যে আমরা ছিলাম। সেই জায়গা থেকে 5ই আগস্টের পরে বাংলাদেশে একটা উন্মুক্ত পরিবেশ নিশ্চিত হয়েছে। প্রত্যেকে বিতর্ক করছে, তার পলিটিক্যাল আইডিওলজিকে রিপ্রেজেন্ট করছে, একে অপরের ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলছে, জবাবদিহি করছে, তাদের আদর্শিক মূল্যবোধকে স্ব জায়গা থেকে তুলে ধরছে। বাংলাদেশের ইকোনমি লিটল বিট কামব্যাক করছে। আমরা আমাদের পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। আমি মনে করি না যে বিপ্লবের আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
আহ, যে বাংলাদেশকে একটা গহীন অন্ধকারে ঠেলা হয়েছিল, সেখান থেকে বাংলাদেশ রিটার্ন করেছে। বাংলাদেশ একটা উন্মুক্ত আহ সভ্য রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে যাচ্ছে। তো এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট, এটা একটা বিশাল অর্জন বলে আমি মনে করি। একই সাথে আপনি হতাশার দিক থেকে তো কিছু বিষয় আছেই। আমরা এত শহীদের রক্তকে যেভাবে ক্যাপিটালাইজ করতে পারতাম, বাংলাদেশকে যেভাবে রাইট ট্র্যাকে ফেরাতে পারতাম, আর সত্যিকার অর্থেই ঐতিহাসিক মুহূর্ত তো সবসময় আসে না আমাদের সামনে। 47 এসেছিল, 71 এসেছিল, 75 এসেছে, 90-তে এসেছে, 2007-এ একবার রিচেঞ্জ হয়েছে, 2024 এসেছে। তো আমরা তো মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে 71 এন্ড 24 একটা সিগনিফিকেন্ট দুটো ব্যাটল গ্রাউন্ড। সেই জায়গায় শহীদদের রক্তকে আমরা যেভাবে পবিত্রতার চাদরে আবৃত করতে পারতাম, তাদের রক্তের বদলা নিতে পারতাম একটা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণের মধ্য দিয়ে, তার একটা অপরচুনিটিস, গোল্ডেন অপরচুনিটিস আমাদের সামনে এসেছিল। বাট আমরা আসলে সেটাকে হয়তো লম্বা রানে ক্যাপিটালাইজ করতে পারিনি। বাট আমি হতাশ নই যে পোস্ট সিচুয়েশন থেকে আমরা কাম ব্যাক করেছি। আমার বিশ্বাস পলিটিশিয়ানরা শিখেছে, পলিটিশিয়ানরা উপলব্ধি করছে তাদের কি করা উচিত, সামনের দিনগুলো কিভাবে রাজনীতি করা উচিত, বাংলাদেশকে এগিয়ে নেওয়া উচিত। আমার মনে হয় কম্পিটিশন থাকলেও, পাওয়ার স্ট্রাগলে আসলে কম্পিটিশন থাকবে, বাট এটির পরেও আমরা মনে করি যে আমরা একটা ভালো জায়গায় আমার দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সামনে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের। মানে আপনার মধ্যে যে মানে হাসিনার পতন বা ওই জুলুমের পরিবেশটা নাই, এটাই বিপ্লবের আকাঙ্ক্ষার পূরণ একটুকুই যথেষ্ট। আপনি বিপ্লবের আকাঙ্ক্ষা ওভারনাইট আপনার এক্সপেকটেশন ফিল আপ হবে না। কেবলমাত্র হাসিনার পতন অথবা স্বৈরতন্ত্রের পতনই বিপ্লবের একমাত্র আকাঙ্ক্ষা, এমনটি মোটেও নয়। বাট আমরা একটা বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি ছিল? বাংলাদেশের মানুষের মুক্তি, স্বাধীন দৃষ্টিভঙ্গি উপস্থাপন, কেউ অপমানিত করবে না, অবদমিত করবে না, অন্যের মতকে গলা টিপে হত্যা করবে না, একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরি হবে, সব প্রত্যেকের চিন্তা কাঠামোকে রিপ্রেজেন্ট করার স্পেস তৈরি হবে, বাংলাদেশের কল্যাণে সবাই কাজ করার সুযোগ পাবে। একটা দলবাজি অথবা স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে মানে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে জাতি এগিয়ে যাবে, প্রত্যেকের কাজগুলো করার সুযোগ পাবে, প্রত্যেক চিন্তাকে স্মার্টলি উপস্থাপন করার সুযোগ তৈরি হবে। এগুলো যদি আকাঙ্ক্ষা হয়ে থাকে, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে জুলুম হবে না, অবিচার হবে না, আমাদের ইনস্টিটিউশন গুলো ফাংশন করবে, রাষ্ট্র স্টেট মেকানিজম গুলো প্রপারলি ফাংশন করবে, এটাই তো আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষা লম্বা রেস, এটা একটা মানে স্বাভাবিক। নূর ভাই, মানুষ কি, মানুষের মনে করাটা এটা যুক্তি ছিল না যে এত লম্বা একটা জুলুম হয়েছে, এটার পরে এই জুলুমের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত, বিশেষ করে আসলে তো জুলুমটা প্রধানত ইসলামপন্থীদের উপর হয়েছে। এটা তো মানে এখানে যদি আমরা গুম কমিশন দেখি অথবা আয়নাঘর দেখি, এটা তো ইসলামপন্থীরা, মানে সেটা জামাত ইসলাম থেকে শুরু করে মানে ইসলামপন্থী অন্যান্য গ্রুপ, ইসলামপন্থী দল, হেফাজত, এদের উপরে তো হয়েছে। তো এইটার মানে শুধুই যে একটা পরিবর্তন হলো, একটা সরকার আসবে, এখন আর কেউ মারতে পারতেছে না, ওই মানে একটুকে মানুষের তো অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল। যেমন আমি যদি বলি, আমার আকাঙ্ক্ষা ছিল যে পরিবেশটা, ওই জিনিসটা আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু এখন তো আমরা এখনও দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি, সেকুলারিজমের নামে রাজনীতি হচ্ছে এখনও, এবং এগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠতেছে, যেগুলো একেবারে হয়তো 5 আগস্টের পরে কিছুদিন চুপচাপ ছিল, এগুলো এখন আবারও উঠতেছে। তো এটা কি বিপ্লবের সাথে মানে এটা কি যাচ্ছে? এটা 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 কিভাবে দেখবেন আপনি? না না না, এমনটি নয় যে আপনি বিপ্লবের আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছে। বাট আপনি গতকাল অ্যাটর্নি জেনারেল একটা চমৎকার কথা বলেছে, আপনি মাহফুজ ভাই খেয়াল করে দেখবেন, লাস্ট 1 বছরে, অলমোস্ট 1 বছরে 10 মাসে আপনি একজন মানুষও গুম হয়নি, একজন মানুষও ক্রসফায়ারে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়নি। মিথ্যা মামলার ব্যাপারে তিনি বলেছেন, আমার মনে হয় মিথ্যা মামলা লিটল বিট অফ হয়েছে আর কি। বাট এই যে একটা কারেকশন হয়েছে, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে অনেক হতাশা আছে, বাট অ্যাডমিনিস্ট্রেশন লিটল বিট অফ অতীতের যে কোনো সময়ের চেয়ে কিছুটা চেষ্টা করছে স্মুথলি মুভ করার, সকলের কথাগুলো শোনার। ইভেন আমাদের ইনস্টিটিউট গুলো মোটামুটি আশা জাগিয়েছে। বাট আপনি যেমনটি বলছিলেন না যে
যে স্বৈর শাসন কিভাবে আমাদের জাতির উপরে চেপে বসেছে। তো আমরা সবসময় বলে থাকি, আমরা রাজনৈতিক স্পেসে বলার চেষ্টা করছি যে স্বৈর শাসন কেবল ইন্ডিভিজুয়াল আকাঙ্ক্ষা থেকে হয় না, স্টেট মেকানিজম, ইনফ্রাস্ট্রাকচার আপনাকে স্বৈর শাসক বানিয়ে ফেলে। বিশেষ করে 2014 সালে নির্বাচনের পরে যখন অ্যাডমিনিস্ট্রেশন যন্ত্র, ব্যুরোক্রেসি, সিভিল সোসাইটি, মিডিয়া সকলে যখন এবং ডিফেন্স হাসিনার গিয়েছে, তখন যখন তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তিনি কিন্তু আস্তে আস্তে ফিল করেছেন যে না, এভাবে চলা যায়। তো ইনস্টিটিউট যখন কথা বলে না, ইনস্টিটিউট যখন তার রেসপন্সিবিলিটি পালন করে না, তখন আসলে সংকটগুলো তৈরি হয়। তো আমরা এই কথাটা বারবার বলার চেষ্টা করছি যে বিপ্লবের মূল আকাঙ্ক্ষা মনে হয় এটি ছিল যে ইনস্টিটিউশনাল রিফর্ম, কারেকশন। আমাদের, আপনি অবাক হয়ে যাবেন, আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প কিছু নির্বাহী আদেশ দিয়েছে, সেটি হাইকোর্ট ঠেকিয়ে দিয়েছে, আমেরিকার সুপ্রিম কোর্ট সেটি ঠেকিয়ে দিয়েছে। বাট আমরা কি দেখেছি? একটা দলদাস, একটা কোর্ট, একটা বিচার ব্যবস্থাপনা ইন দ্য নেম অফ আলাদা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করে আমরা কি দেখেছি? কি নিকৃষ্ট উপায়ে একটা দলীয় অফিস হয়ে গিয়েছিল আমাদের কোর্ট, আদালত, বিচার ব্যবস্থাপনা, অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সচিবালয়, আমাদের ব্যুরোক্রেসি, পুরো রাষ্ট্রযন্ত্রটা একটা একদলীয় একটা দলের অফিস হিসাবে রোল প্লে করছিল। সেই জায়গা থেকে আমরা বাহিনীগুলো নূর ভাই, বাহিনীগুলোর অবস্থা, মানে গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো রাষ্ট্রের নিরাপত্তার জন্য, এগুলো তো মানে এদের প্রধান কাজে ছিল বিরোধী দলকে দমানো, বিরোধী মতকে দমানো। এক্স্যাক্টলি, আমরা সেই জায়গা থেকে যদি মানে বলি, ছাত্রলীগের কাজ আর গোয়েন্দা সংস্থাদের কাজের মধ্যে খুব একটা পার্থক্য ছিল না, মোটেও ছিল না। আপনি সেই জায়গা থেকে চিন্তা করলে দেখবেন যে এগুলো নিয়ে কাজ করা হচ্ছে, এগুলো নিয়ে মোটামুটি ফাংশন করছে, বাট আমরা যে মানে এক্সপেক্ট করছি সেটি আমরা পাচ্ছি না। তো আমরা আমাদের, আপনি হয়তো নেক্সট এই বিষয়গুলো আসবে, আমরা বিএনপির চিন্তার সাথে আমরা একটু ডিফার করছি এই জায়গাতে যে রাষ্ট্র ক্ষমতায় আসবে, কেউ না কেউ আসবে, বাট আমরা প্রতিষ্ঠানগুলোকে আবার জাগিয়ে তুলি, প্রতিষ্ঠানগুলোকে আবার ফাংশনাল করে ফেলি, তাহলে শহীদদের রক্তের বদলা নেওয়া হবে, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণ করা যাবে। নচেত একটা জাস্ট ইলেকশন হওয়া, সেই ইলেকশনের মধ্য দিয়ে কেউ শপথ নেওয়া, কেউ প্রাইম মিনিস্টার হিসাবে অথবা মিনিস্টার হিসাবে, এমপি হিসাবে একটা গভর্নমেন্ট ফর্ম করা, একটা নতুন পার্লামেন্ট ওপেন হওয়া, এটাই কেবলমাত্র আকাঙ্ক্ষা না, বরং আমাদের প্রতিষ্ঠানগুলো যে অবস্থায় আছে, যে ফিল্টারের মধ্য দিয়ে আছে, এটিকে যদি আমরা রিফর্ম করতে না পারি, তাহলে আমাকেও একটা চেয়ারে বসে দিলে আমিও স্বৈরশাসক হয়ে উঠবো। পাওয়ার স্ট্রাগলটা একটা ডিফারেন্ট ইস্যুস, আপনি আমার সাথে একমত হবেন। আপনি ইভেন মুসলিম সালতানাতের দিকে আপনি নজর দেন, পাওয়ার ইটসেলফ একটা স্ট্রাগলিং ইস্যু, এটি একটি মানে দখলদারিত্ব। একবার এই চেয়ারে বসে গেলে সেই চেয়ারটা মানে সবসময় খুবই আকর্ষণীয় হয়। আমি একটা লোকাল ইউপি চেয়ারম্যান, আমি জানি এখানে হিউজ থিং না, এটা খুবই লিটিল একটা ইনস্টিটিউট, বাট এখানে যে সম্মান মর্যাদা, এখানকার যে এভরিডে ফাংশন, এটি খুবই চিত্তাকর্ষক, আকর্ষণীয়। তো সেই জায়গা থেকে পাওয়ার মানুষকে টানে। আমরা এমন ভাবে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ তৈরি করব, এমন ভাবে আমরা ফাংশনাল ইনস্টিটিউট তৈরি করব যা আমাকে স্বৈরশাসক হতে বাধা সৃষ্টি করবে। পলিটিক্যাল পার্টি এগুলো ইনস্টিটিউশন, আপনি অপোজিশন ইনস্টিটিউশন, আপনার বিচার ব্যবস্থাপনা ইনস্টিটিউশন, নির্বাচন কমিশন ইনস্টিটিউশন, আপনার সিভিল সোসাইটি ইনস্টিটিউশন, মিডিয়া একটা ইনস্টিটিউশন, আপনার মানে বিভিন্ন জায়গা এমন ভাবে প্রফেশনাল মুভ করা দরকার, এমন পেশাদারিত্বের স্পর্শ দেওয়া দরকার যেগুলো প্রত্যেকটা আইটেম এই দেশকে রাইট ট্র্যাকের মধ্যে রাখবে, একটা প্রপার চেইনের মধ্যে রাখবে। আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা সেটি। আমরা এই জায়গা থেকে হতাশ, বাট আশা করি যে একটা, আপনি খেয়াল করে দেখবেন মোটামুটি লেভেলে একটা সকলেই উপলব্ধি করতে সক্ষম হয়েছে, হ্যাঁ আমাদের সামথিং লিটল টু ডু, এটা নিয়ে কাজ চলছে। আশা করি ভালো কিছু হবে সামনে। না নূর ভাই, আপনি যে বিষয়টা বললেন যে মানে পাওয়ারের ইস্যুটা, তো পাওয়ার ছাড়াও তো এখানে একটা বিষয় আছে। এখানে কি শুধু পাওয়ারের কারণে স্বৈরশাসক ছিলেন হাসিনা? মানে হাসিনাকে তো টিকে রাখছে ভারত কি হাসিনার শক্তির জন্য শুধু? মানে এখানে তো একটা ইসলাম একটা মানে একটা বিষয় না, মূল বিষয় ছিল। মানে হাসিনা আমার দেশের উপরে যে পরিমাণ ক্ষুব্ধ হয়েছে, এটা তো প্রথম আলোর উপরে হয় নাই। মানে ইসলামপন্থী জামাতের উপরে যে ধরনের হয়েছে, বা অন্য অনেক গ্রুপের উপর তো এভাবে হয় নাই, হেফাজতের উপরে যেভাবে হয়েছে। তো এটা তো এখানে তো একটা মূল বিষয় ছিল, যেটা 71-এর পরবর্তী চলে আসতেছিল, যে ইসলাম এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা ভারত
ভারতের কাছে তো ইসলাম ছাড়া আর কিছুই না। আওয়ামী লীগ যে খুব প্রিয় তা তো না, হাসিনা যে খুব প্রিয় তো তা তো না। এখানে তো মূল বাধা ইসলাম ছিল, এবং সেটা মানে আয়নাঘর হোক কিংবা ক্রসফায়ার হোক, সবগুলোতে ইসলাম এখানে একটা বিষয়। তো এই জায়গায় মানে আমার যে মানে যে বিষয়টা জানতে চাওয়া বা আপনার বিশ্লেষণ শুনতে চাওয়া, যে এইখানে ওই জায়গাটা তো হাত দেওয়া হচ্ছে না। মানে পাওয়ার পলিটিক্সের বিষয়টা, একক ক্ষমতার বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু এখানে মূল বিষয় কোনটা ছিল? শুধু কি একক মানে স্বৈরতন্ত্র হয়ে যাওয়ার পিছনে কি এটাই শুধু যে সে ক্ষমতা চাইছে? এখানে তো অনেক বিষয় আছে, এবং প্রধান একটা বিষয় হলো ইসলাম, যে এটা এখনও আমরা মনে হয় যে খুলে আলাপ করতেছি না। কি বলো মনে হয় মনির ভাই আপনার? দেখুন, ইসলামিস্ট আপনি একটা পার্সপেক্টিভ থেকেই দেখবেন, বাট আমার একটা ভিন্ন পার্সপেক্টিভ আছে। ফ্যাসিস্ট তার চরিত্র যখন পূর্ণ মাত্রায় ধারণ করে তখন প্রত্যেককে মূল্য দিতে হয়। জার্মান কবি নীলমোরের একটা বিখ্যাত কবিতা আছে, যখন নাৎসি বাহিনী তার ক্যারেক্টার শো করতে শুরু করলো, ফার্স্ট দে কেম ফর জিউস এন্ড আই ডিড নট স্পিক আউট। আমি যখন তারা ইহুদিদেরকে ধরতে এসেছিল আমি প্রতিবাদ করিনি, বিকজ আই ওয়াজ নট এ জিউ। দেন দে কেম ফর খ্রিস্টান, তারা খ্রিস্টানদের ধরতে এসেছিল, আই ডিড নট স্পিক আউট, আমি কথা বলিনি কারণ আই ওয়াজ নট এ খ্রিস্টান। দেন দে কেম ফর মুসলিম এন্ড আই ডিড নট স্পিক আউট, দেন দে কেম ফর টিচার এন্ড ডিড নট স্পিক আউট, দেন দে কেম ফর ট্রেড ইউনিয়নিস্ট, শ্রমিকদের ধরতে এসেছিল, তখনও আমি প্রতিবাদ করিনি কারণ আমি তো শ্রমিক নই, আমি শিক্ষক নই। বাট এট লাস্ট দে কেম ফর মি, সর্বশেষ তারা আমাকে ধরতে এসেছিল, এন্ড দেয়ার ওয়ার নো ওয়ান লেফট টু প্রোটেস্ট। তো সর্বশেষ তারা আমাকে ধরতে যখন এসেছিল তখন আমি দেখি আমার আশপাশে প্রতিবাদ করার কেউ আর বেঁচে নেই। লাইক দ্যাট, এই একটা ফ্যাসিস্ট চরিত্রই হচ্ছে সকলকে ধীরে ধীরে খুবলে খাওয়া। ইভেন দো আপনি যেমনটি বলছেন ইসলামপন্থী বাইরে যারা আছে তারা তো চিন্তা যে আমরা সেই ঠিক আছে ইসলামপন্থীদেরকে অ্যাবলিশ করে ফেলুক, হেফাজতকে মাটির সাথে মিশে ফেলে দিক, জামাত ইসলামীকে শিশু নেতৃবৃন্দকে হত্যা করুক, যারা সে সময় হাততালি দিয়েছিল তারাও কি ছাড় পেয়েছে? তাদের আমি তো মনে করি যে পাওয়ার স্ট্রাগলে যারা মুভ করেছে তাদের, বাংলাদেশের একজন বর্ষিয়ান নাগরিক, বর্ষিয়ান সম্মানিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কি নিষ্ঠুর ভাবে কারাগারে নেওয়া হয়েছে একবারে খেলো মামলায়। সালাউদ্দিন কাদের চৌধুরীকে কবরে শুয়ে দেওয়া হয়েছে, ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে, বিএনপির অসংখ্য তরুণকে ক্রসফায়ারে ফেলা হয়েছে কেবলমাত্র ফ্যাসিবাদের তার রূপ দেখাতে গিয়ে। ফ্যাসিস্ট চরিত্রটা এমন, কোন সুনির্দিষ্ট চিন্তা কাঠামো অথবা সুনির্দিষ্ট কাউকেই আক্রমণ করে না, শুরু করে কাউকে দিয়ে, বাট ফ্যাসিস্ট ক্যারেক্টারটাই এরকম একটা সর্বগ্রাসী সর্বভোগ চরিত্রে রূপান্তরিত হয়। আওয়ামী লীগ ঠিক সেই কাজটি করেছে। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, এখানে যারা গেম প্লেয়ার, যারা খেলোয়াড়, তারা ইন্টেনশনালি কিছু খেলা খেলেছে, বাট আনফরচুনেটলি বাংলাদেশেরই একটি রাজনৈতিক দল সেই খেলার একটা নিকৃষ্ট পার্টসে পরিণত হয়েছিল, মানে একটা দাবার গতিতে পরিণত হয়েছিল আর কি। ভারত সবসময় এদের তাদের তাদের স্বার্থে, ভারত আমি 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 বলি সবাইকে, ভারত তার স্বার্থে কাজ করে। ভারত তার দেশের সিকিউরিটি, তাদের রিলিজিয়াস পার্সপেক্টিভ, তাদের ইন্টারেস্ট নিয়ে কাজ করে। বাট আমরা যারা একটা জাতি, ৫৭,০০০ বর্গ মাইলের একটা ক্ষুদ্র জাতি, আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের হিস্ট্রি আছে, আমাদের আমাদের একটা সমৃদ্ধ অতীত আছে, বাট আমরা এই জাতি অন্য দেশের ক্রিয়ানক হয়ে ভূমিকা পালন করি। ভারতকে আমরা ব্লেম করে কি লাভ আমাদের? করুন, ভারত তার মতো করে কাজ করেছে, বাট আমরা আমাদের দেশেই কিছু নিকৃষ্ট মানুষ ভারতের কাছে তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছে, ভারতের কাছে তাদের চিন্তাকে বর্গা দিয়েছে। ভেরি আনফরচুনেটলি তারা জিও পলিটিক্স কে বুঝতে ব্যর্থ হয়েছে, তারা দাম্ভিকতার চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছিল। আলটিমেটলি তার পরিণতি কি? বরাবর আমরা আওয়ামী লীগের ফ্যাসিজম থাকা অবস্থায় বলেছি ইতিহাসের শিক্ষা তো এটাই, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আওয়ামী লীগের পরিণতি ঠিক হোসনি মোবারকের মতো হয়েছে, ঠিক সিসির মতো। আজকে যিনি সিসি আছেন তার পরিণতি হবে গাদ্দাফির মতো হবে। মানে দুনিয়ার বুকে যারা স্বৈর শাসন করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের পরিণতি যেমন হয়েছে। আপনি কি এই কথাটা অস্বীকার করবেন? লক্ষণ সেনের পরে এই প্রথম গণতন্ত্রের মানুষ কন্যাকে হেলিকপ্টারে বিদায় নিতে হলো। এর চেয়ে বড়, যিনি বাংলাদেশের তাবৎ নিয়ন্ত্রক মনে করতো, বাংলাদেশের সোল এজেন্ট মনে করতো, বাংলাদেশের একমাত্র মানে এজেন্সি নিয়েছিল, তা কাপুরুষের মতো। আপনি সেই রেকর্ডিংটা তো সবসময় শুনে থাকেন, সে বঙ্গবন্ধুর কন্যা পালায় না, শেখ হাসিনা পালায় না। তো সেই ভদ্র মহিলা এক কাপড়ে একটা ছোট ব্যাগেজ নিয়ে সকল নেতা কর্মীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে
নিকৃষ্ট উপায়ে হেলিকপ্টারে পালিয়ে গেছে, এর চেয়ে বড় পতন, এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? তো আওয়ামী লীগ যে কাজটা করেছে, আওয়ামী লীগ যে বাংলাদেশকে ফেলে তাবেদারি করেছে, তাবেদারির রেজাল্ট আউটপুট পেয়েছে। তো আমরা এই কথাটা এই পরিসরে বলার চেষ্টা করছি, এটাই শিক্ষা। তাবেদারি অথবা দাসত্বপনার পরিণতি এমনটি হয়। আমরা বাংলাদেশ নিয়ে আগামী দিন, অতীতকে নিয়ে আমরা বলতে চাই না, ভবিষ্যতের কথা বলি। ভবিষ্যতে তাবেদারি রাজনীতি ছাড়তে হবে, দাসত্বের রাজনীতি ছাড়তে হবে, বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে, বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করতে হবে, বাংলাদেশ পন্থী রাজনীতি করতে হবে, বাংলাদেশের গণমানুষের মুক্তির রাজনীতি করতে হবে। নচেত অতীতের ফ্যাসিস্টের মতোই আমরাও যদি ফ্যাসিবাদের চেহারা ধারণ করি, আমাদের পরিণতি ঠিক হাসিনার ফ্যাসিবাদের মতোই আমাদের ভোগ করতে হবে। জি, নূর ভাই, এ বিষয়ে হয়তো পরবর্তীতে আমরা আরও আলাপ করব এই বিষয়গুলো নিয়ে। আমি নির্বাচন নিয়ে জানতে চাচ্ছি। নির্বাচন, প্রধান উপদেষ্টা নির্বাচনের নির্দিষ্ট তারিখটা হলো এপ্রিলের প্রথমার্ধে হবে, মানে বোঝাই যাচ্ছে প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আপনি নির্বাচনের মাঠে কাজ করতেছেন। প্রথমে আপনার দল তো অফিসিয়ালি জানাইছে বক্তব্য। আমি আপনার মন্তব্য জানতে চাচ্ছি যে আপনি এই নির্বাচনের যে তারিখ ঘোষণা হলো এতে সন্তুষ্ট কিনা? আপনি গণমানুষের রাজনীতি করেন, বহু বছর যাবৎ আপনি মানুষের মধ্যে আছেন, এখনও আপনি মানুষের মধ্য থেকেই আসছেন, মানে আমাদের সাথে কানেক্ট হলেন। তো গণমানুষের যে রাজনীতি, আপনি মানে এখানে আপনার অভিজ্ঞতা বলেন, আপনার মানে আপনি কি মনে করেন যে এই সময় এপ্রিলের নির্বাচনটা যৌক্তিক কিনা, বা আপনি সন্তুষ্ট কিনা এই সময়টা? দেখুন, আমাদের দলের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমির জামাত পরিষ্কার করেছেন, আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের একটা দাবি করেছি। আমরা এপ্রিলে নির্বাচন হয়েছে। দেখুন, এটি কোনো কনক্রিট, আমরা প্রথমত ওয়েলকাম জানিয়েছি, নির্বাচনের একটা স্পেসিফিক ডেট করেছে। নির্বাচন নিয়ে যে দোদুল্যমনতা ছিল, আমাদের মাঝে অস্পষ্টতা ছিল, সেটিকে আমরা ওয়েলকাম করেছি যে একটা সুনির্দিষ্ট ফিক্সড ডেট হয়েছে, যে এই ডেটের মধ্যে নির্বাচন হবে, সেটিকে আমরা ওয়েলকাম করেছি। বাট একই সাথে আমরা বলি যে বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে পুনর্বিবেচনা করা যেতে পারে, পুনর্চিন্তা করা যেতে পারে। ইলেকশন শুড হ্যাভ বিন ডান, এটা নিয়ে আমাদের একদম ক্লিয়ার, কনসেপচুয়ালি আমরা ক্লিয়ার। বাট আমরা যে কথাটা বারবার বলার চেষ্টা করছি যে এই ধরনের ইলেকশনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসে ফ্যাসিস্ট চরিত্র ধারণ করেছে। যদি আমরা ইনস্টিটিউট গুলোকে ফাংশন করতে না পারি, যদি আমরা নির্বাচন কমিশনকে একটা স্মার্টনেসের উপর দাঁড় করাতে না পারি, শক্তিশালী প্ল্যাটফর্মের উপর দাঁড় করাতে না পারি, তাহলে এই ইলেকশন ব্যর্থ হবে। যদি আবার টেরোরিজম ইলেকশনের ডেতে হয়, আবার অনেক লাশের উপর দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হয়, আবার যদি ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন ওঠে, আবার যদি অ্যাডমিনিস্ট্রেশন কোনো দলের পক্ষপাতিত্ব করে, অথবা নির্বাচনের খেলার মাঠটা যদি সমতল না হয়, তাহলে আমাদের এত 2000 শহীদের রক্ত বৃথা যাবে। তো এই জায়গা থেকে আমরা বলছি যে 2000 কেন নূর ভাই, মানে এটা তো 2000 না, আমরা তো মানে সেই 2009 থেকে মানে একেবারে 24 পর্যন্ত লড়াইটা তো লম্বার, এটা তো শুধু ওই আগস্ট কেন্দ্রিক লড়াইয়ের অংশ না। অ্যাবসলিউটলি, আমি একমত আপনার সাথে যে হাজারো শহীদের রক্ত, হাজার হাজার শহীদের রক্ত, সেই রক্তগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এই জায়গা থেকে আমরা খুবই পরিষ্কারভাবে বলেছি আমরা ইলেকশন চাই, ইলেকশনের সুনির্দিষ্ট ডিক্লারেশন চাই। এখনো ফার্স্ট উইক সেকেন্ড উইক না বলে সুনির্দিষ্ট ডেটের ব্যাপারেও একটা ইলেকশন কমিশন ডিক্লারেশন দিতে পারে। সেটি ফেব্রুয়ারিতে হলেও আপত্তি নেই, সেটি যদি ডিসেম্বরে হয় তাও আমাদের আপত্তি নেই। উই আর রেডি টু ফাইট। বাট আমরা বলছি যখনই ডিক্লারেশন দেওয়া হোক তার আগে আওয়ামী লীগের ফ্যাসিজমের বিচার এবং রাষ্ট্রের যেগুলো মৌলিক সংস্কার প্রয়োজন সেটি কনফার্ম। আমরা বলছি না এই সংস্কার অথবা বিচার করার জন্য ইনফিনিটি টাইম আপনি নেন, আপনি লম্বা সময় ব্যয় করেন, শর্ট সময়ের মধ্যে ইলেকশন দেন, বা যে সময় ইলেকশন দিবেন তার আগে বাংলাদেশের ইনস্টিটিউট গুলোকে ফাংশনাল করতে হবে, বাংলাদেশের অপরাধীদের বিচারগুলো নিশ্চিত করতে হবে, টেরোরিজমকে বন্ধ করতে হবে। আমাদের যেগুলো নির্বাচনে প্রভাব ফেলে, নতুন গভর্নমেন্টকে যারা শেল্টার দিবে, যারা সহযোগিতা করে, কোঅপারেট করবে, এই ইনস্টিটিউট গুলোকে স্মার্টার করার জন্য আমাদের পরামর্শ। এ ব্যাপারে আমরা খুবই কেয়ারফুল, এ ব্যাপারে আমরা সোচ্চার থাকবো। আমরা নির্বাচন করব, বাট এ ব্যাপারে আমরা সিরিয়াসলি আমরা জাতিকে সচেতন করার চেষ্টা করব।
জি নূর ভাই, আগামী নির্বাচন কেমন হতে যাচ্ছে? এটা কি জামাত আলাদাভাবে নির্বাচন করবে, না বিএনপির সাথে আসন সমঝোতায় যাবে, না ইসলামপন্থীদের সাথে যে একটা জোটের আলাপ হচ্ছে, অনেক ভালোভাবেই হচ্ছে, বসা হচ্ছে, আপনার দৃষ্টিতে কেমন, মানে কি ধরনের নির্বাচন হতে যাচ্ছে? আমি আশা করছি একটা চমৎকার ইলেকশন হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর বলার চেষ্টা করছেন যে 2025-এর এই শেষে অথবা 26-এর শুরুর এই নির্বাচনটা একটা অসাধারণ দীর্ঘ 17 বছর বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশে স্বচ্ছতার সাথে ইলেকশন হবে বলে আমরা আশা করছি। বাট একই সাথে উদ্বিগ্নতা আছে। অ্যাজ ইউ নো, যে এখন বাংলাদেশের পলিটিক্যাল কালচার আমরা যা আশা করেছিলাম সেই আশার জায়গায় তো নেই। এখনো টেরোরিজম হচ্ছে, এখনো মানুষ অপমানিত হচ্ছে, ইন দা নেম অফ আওয়ামী লীগ মিথ্যা মামলা হচ্ছে। এখনো পর্যন্ত আপনি বডি ল্যাঙ্গুয়েজে দেখবেন যে রাজনীতিবিদদের চারিত্রিক খুব বেশি পরিবর্তন হয়নি। সো যে রিমোট এরিয়াতে একদিনে বাংলাদেশে ইলেকশন হয় 300 আসনে, এটা লিমিটেড রিসোর্স অফ ম্যান পাওয়ার, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন যন্ত্র, একদিনে বাংলাদেশকে ঠিক করে ফেলতে হয়, ইলেকশনকে মাঠের থেকে তুলে নিয়ে আসতে হয়। তো ইটস এ চ্যালেঞ্জিং ইস্যু। বাট আমরা এই জন্যই বলছি আগে থেকে এমন কিছু করা, এমন কিছু মেকানিজম দাঁড় করানো যা রাষ্ট্রের সকল নাগরিককে আশ্বস্ত করবে একটা এনজয়ফুল একটা ইলেকশন আমরা অনুষ্ঠান। আমি নূর ভাই জানতে চাচ্ছিলাম যে মানে ইসলামপন্থীদের ইস্যুটা, যে ইসলামপন্থীরা কি ঐক্যবদ্ধভাবে নির্বাচন যাবে, মানে জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলো, না মানে কি ধরনের হতে যাচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, 5ই আগস্টের পরে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেখানে ইসলামপন্থীদের দায় বেড়েছে, দায়বদ্ধতা বেড়েছে, ইসলামপন্থীদের ব্যাপারে মানুষের প্রত্যাশা বেড়েছে। এই জায়গায় কিছু মুহূর্ত আছে না, যে মুহূর্তে আপনাকে কিছু ডিসিশন নিতে বাধ্য হতে হয়, সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। ঠিক এখন যে পলিটিক্যাল ইকুয়েশন দাঁড় হয়েছে, সেখানে যদি ইসলামপন্থীরা ইগুর উপরে দাঁড়িয়ে কোনো জোটের মধ্যে না যায় অথবা ইউনাইটেড না হয়, আপনাকে আমি রেকর্ডিং থাকবে এটা, জাতি ইসলামপন্থীদের ক্ষমা করবে না আসলে। তো এর চেয়ে বড় গোল্ডেন অপরচুনিটি ইসলামপন্থীদের সামনে আর কোনোদিন আসবে না। তো আপনি জানেন, আমি জানি ইসলামপন্থীদের মাঝেও চিন্তার বৈপরীত্য আছে, আমাদের মাঝেও অনেক ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের মাঝে গ্যাপ আছে, আমাদের মাঝে অন্যের এজেন্সি নেওয়ারও লোকজন আছে। বাট এই মুহূর্তে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে একটা বোধের মধ্য দিয়ে আসতে হবে যে দেশ ঠিক থাকলে আমরা সবাই রাজনীতি করতে পারবো, আমরা নিজেরাও গন্ডগোল করতে পারবো, কে সুপিরিয়র, কে সেরা, কে কোনটা বড় ইসলামিক দল, কোনটা ছোট ইসলামিক দল, কার কি সমস্যা, সেটি নিয়ে নিজেরা আমরা দ্বন্দ্ব করতে পারবো। বাট যদি দেশ ঠিক 17 বছরে পারিনি, 17 বছরে সবাই দৌড়ের উপরে ছিলাম, 17 বছরে কেউ অফিসে বসতে পারেনি ভালোভাবে, 17 বছরে কেউ সম্মানের জীবন পায়নি। আপনি সম্মানের জীবন বলতে একটা তাফসীর মাহফিল যদি মনে করেন, দ্যাটস ফাইন। সম্মানের জীবন বলতে যদি আপনি এনএসআই অফিসে গিয়ে বসে থাকাকে বোঝেন, তাহলে দ্যাটস ফাইন। আর সম্মানের জীবন বলতে যদি মুসলেকা দিয়ে রাজনীতি করাকে আমরা বুঝি, তাহলে ঠিক ছিল। বাট ইন এ ট্রু সেন্স ইসলামপন্থী কেউই তো আসলে সম্মানের জীবন পায়নি। শাপলা চত্বরে রক্তের সাগর পেরিয়ে এসে দাঁড়িয়ে আপনাকে শুকরানা মাহফিল করতে হয়েছে। জামাতকে, শীর্ষ নেতৃবৃন্দকে কবরের নিচে শুয়ে রেখেও কোনো অফিসে বসার সুযোগ পায়নি, মানে ওপেন স্পেসে রাজনীতি করার কোনো সুযোগ পায়নি আর কি। একটা অমানবিক জীবনের মুখোমুখি হতে হয়েছে। আপনি চরমনায়ের পীর সাহেবকে, আমাদের নায়েবে আমির সাহেবকে কি নিষ্ঠুর ভাবে এই সরকারের স্থানীয় সরকার নির্বাচনে কি নিষ্ঠুর ভাবে তার মানে রক্তাক্ত হতে হয়েছে। আপনি আলিম আল্লামা মামুনুল হককে কি জঘন্য ভাবে তাকে তার ক্যারেক্টার কে আক্রমণ করা হয়েছে। তো এমন একটা অসম্মানের জীবন ইসলামপন্থীদের জীবনে নেমে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দয়া করে মুক্ত করেছেন। আমাদের যোগ্যতা নয়, আমাদের খুবই বেশি, আমরা ফ্রুটফুলি আমরা একেবারে অনেক কিছু করে ফেলেছি, নট দ্যাট আল্লাহর অবিরত। আমি সবসময় আমার এলাকার লোকদেরকে বলি, আমাদের ছাত্র জনতা ছিল, সেই সময়ের ছাত্ররা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আবাবিল পাখি। আবাবিল পাখির মতো আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিয়েছেন এবং তারা দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ইসলামপন্থীরা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, জাতির আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়, তাদের কপালে কেবলমাত্র জিল্লতি অপেক্ষা করছে, অপমান।
অপদস্থতায় অপেক্ষা করছে। তো আমার মনে হয় ইসলামিস্টরা এই সিচুয়েশনকে রিড আউট করতে পারছে, তারা ইতিমধ্যে ঐক্যের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। আপনি হয়তো জেনে নিশ্চয়ই একমত হবেন যে হয়তো জাস্ট ডিক্লারেশনটা বাকি পর্যায়ে আর কি, মোটামুটি লেভেলে আলাপ এগিয়েছে। আলাপটা হয়তো ইলেকশনের শিডিউল ঘোষণার মধ্য দিয়ে আপনি দৃশ্যমান দেখতে পাবেন। আমার মনে হয় না এই ঐক্য প্রক্রিয়ায় যিনি বাধার সৃষ্টি করবেন সেটি আমার দল হতে পারে, সেটি যে কোনো দল হতে পারে, যারা এখানে বাধার সৃষ্টি করবেন তারা ইসলামী রাজনীতির দৃশ্যপট থেকে মুছে যাবেন। তো আমি তরুণ প্রজন্মের একজন রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের সকল ইসলামপন্থীদের কাছে বিনয়ের সাথে আকুতি জানাই, আমি মাঠে কাজ করছি এই জায়গা থেকে বলছি, বাংলাদেশের মানুষ এক অস্বাভাবিক রেসপন্স করার জন্য অপেক্ষা করছে। বিশ্বাস করুন, আমি খুবই দায়িত্ব নিয়ে বলছি, আপনার কল্পনার চেয়েও বেশি রেসপন্স পাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ প্রচুর কথা বলছে, প্রচুর আলাপ করছে। আমি খুবই ক্ষুদ্র বয়স হলেও তো 10-15 বছর রাজনীতি করছি, গণরাজনীতি। আমি এই টোনটা কখনো শুনিনি, এই আশার কথাটা কখনো শুনিনি। ইতিমধ্যে মানুষরা কিছু সিদ্ধান্ত নিতে চেষ্টা করছে, নিবে সামনে। পুরোটা ডিপেন্ড করছে ইসলামপন্থীরা তাদের কিভাবে জনপরিসরে হাজির করছে তার উপর। সুন্দর বলছেন নূর ভাই। এইখানে মানে আপনি যেই ধারার কথা বলতেছেন, আমরা যে ধারা আলোচনা করতেছি ইসলামপন্থীরা, এখানে কি এনসিপির মতো মানে যারা এনসিপির একটা অংশ, বলবো পুরোটা তো না, মানে এনসিপিতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া একটা অংশ এনসিপি করছে, তো তাদেরও কি সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা আপনার কি মনে হয়, আপনার পরামর্শ কি তরুণ নেতা হিসাবে, যে এনসিপির ইসলামপন্থীদের সাথে জোটবদ্ধ হয়ে যদি নির্বাচনে আসে এটা কেমন হতে পারে, এটা বা এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? আপনাকে ইসলামপন্থীদের সাথে এনসিপি জোটবদ্ধ হওয়ার কথাটা বলার আগে এনসিপির ব্যাপারে আমার অবজারভেশনটা বলে রাখি। এনসিপি যে রাজনৈতিক প্যাটার্নের মধ্য দিয়ে তৈরি হয়েছে, যে পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্য দিয়ে এনসিপির এই মাটিতে প্রবেশ করেছে, সেটিকে যদি এগিয়ে নিতে হয়, এনসিপি প্রথম কথা বিএনপির সাথে যেতে পারবে না। বিএনপির সাথে যাওয়ার গোল্ডেন অপরচুনিটিস তাদের হাতে আছে, তাদেরকে অনেক অফার করা হবে। আপনি বিএনপির সাথে যাওয়ার অর্থ হচ্ছে তাদের রাজনীতি, আমি যদি বলি বিএনপি গভর্নমেন্ট ফর্ম করছে, হয়তোবা তাই, হয়তোবা যদি বিএনপি গভর্নমেন্ট ফর্ম করে তাহলে এনসিপির রাজনীতি বিএনপির সাথে যাওয়ার মাধ্যমে দাফন হয়ে যাবে। এনসিপি যে মানে রাজনীতি করতে চায়, যে বাংলাদেশ পন্থী রাজনীতির কথা বলছে, যে নতুন বন্দোবস্তের কথা বলছে, সেটি যদি সরকারে পার্টিসিপেট করে, সরকারের অংশীদার হয়, সেটি কোনোভাবেই এই নতুন দলের অস্তিত্ব থাকবে না। ইটস মাই আন্ডারস্ট্যান্ডিং। আমি লিটল ওয়ান, আমার মন্তব্যকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, বাট অ্যাজ এ রিমোট এরিয়ার কর্মী হিসাবে আমি ফিল করি যে এনসিপির রাজনীতি টিকে থাকবে কেবলমাত্র একটা শক্তিশালী বিরোধী দলের অবস্থানে গেলে। তো আমরা ধরে নিচ্ছি বাংলাদেশের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হবে, কারো কোনো দয়া অনুকম্পা ছাড়াই এবারে বাংলাদেশের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হবে এবং একটা স্ট্রং অপোজিশন অ্যাটলিস্ট হবে বলে আমরা মনে করছি। ইনশাআল্লাহ আমরা আর একটু আগবাড়িও স্বপ্ন দেখছি, সেটি সময় বলে দিবে। বাট না, আপনি যে এনসিপির ব্যাপারে আপনি বললেন যে তারা বাংলাদেশ পন্থীর রাজনীতি তারা যদি করতে চায়, মানে এনসিপির মধ্যে তো এমন নেতাও আছে জিয়া ভুল করছে মনে করে তাহেরকে ক্ষমতা না দিয়ে, মানে ইনুকে ক্ষমতা না দিয়ে, এমন নেতাও তো এনসিপিতে আছে। মানে এরা তো আমি সেই জায়গা থেকে বলছি যে প্রথম ইস্যুটা হলো বিএনপির সাথে যাওয়া এনসিপির জন্য সত্যিকারের আত্মঘাতী সিদ্ধান্ত। এনিহাউ যেতেও পারে, সেখানে গেলে না, এরা তো বিএনপি যেটুক বাংলাদেশ পন্থী ওইটাকেও ওরা ভুল বলতেছে, এরা তো আওয়ামী লীগের রাজনীতি করতে যাচ্ছে। আমি মনে করি যে তারা তাদের রাজনীতিকে দাঁড় করাতে চায়। ঠিক আছে, এনসিপিতে অনেক চিন্তা কাঠামোর লোক আছে, বাট এনসিপি নিজস্ব একটা রাজনীতি দাঁড় করাতে চায় বলে আমি মনে করি আর কি। সেই জায়গা থেকে বিএনপির সাথে যাওয়ার কোনো স্কোপ নেই। বাট আমি মনে করি যে ইসলামপন্থীদের সাথেও তারা ডিরেক্ট কোয়ালিশনে আসতে পারবে না এবং আসতে দেওয়া হবে না। যে ডিপ স্টেট আছে এবং যারা তাদেরকে পেট্রোনাইজ করছে, যারা তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে, তারা ইসলামপন্থীদের সাথেও ডিরেক্ট কোয়ালিশনে আসতে দিবে না। বাট ইট সেন্স ইন পলিটিক্স ডিফারেন্ট থিং আছে, ডিফারেন্ট পলিসি আছে। আমি মনে করি যে এনসিপি
একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে আসতেই হবে আর কি। ডানপন্থী যে কোয়ালিশন, মানে এটা কার সাথে, বিএনপির সাথে না বিরোধী যেটা ধারণা করা হচ্ছে ইসলামপন্থীরাই তো বিরোধী, জামাত সহ ইসলামপন্থীরাই তো বিরোধীর দিকে যাবে, এটাই যদি সরকার গঠন না করে সম্ভাবনা তো বিএনপিরই সবচেয়ে বেশি। তো এদের সাথে আসবে না সরকারের সাথে, আপনার কি মনে হয়? আপনি তো বললেন যে এটা না ভালো হবে বিএনপির সাথে না গেলে, কিন্তু কোনটা আপনার মনে হয় কি এরা কি করতে পারে? এরা, আমার মনে হয় এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, বাট একটা আন্ডারস্ট্যান্ডিং কারো না কারোর সাথে হবেই। সেই আন্ডারস্ট্যান্ডিংটা কার সাথে হবে সেটি ডিপেন্ড করবে আগামী দিনের এনসিপির রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। আমি মনে করি যে এনসিপি ডানপন্থী বলয়ের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে যাবে। নূর ভাই, আমরা শেষ দিকটায় আপনাকে অনেকে অনুসরণ করে, বিশেষ করে আপনি গণরাজনীতি করেন, জনতা রাজনীতি করেন। আপনি যারা তরুণ, সেটা এনসিপি থেকে শুরু করে অন্যান্য যারা, আমি আবারও বলি যে আমি মনে করি না যে এনসিপি একমাত্র বিপ্লবোত্তর মানে বিপ্লবের নেতৃত্বদাতা দল, অনেকেই ছিল, অনেকে অনেক রকম করেছিল। তো যারা রাজনীতি করতে চায় এদের জন্য আপনার কোনো পরামর্শ থাকলে? আমি আপনার সাথে একান্তে যখন কথা বলার সুযোগ পেয়েছি, একটি কথা সবাইকে বলার চেষ্টা করেছি, আপনাকেও বলেছি, আমাদের তাত্ত্বিকতার বাইরে গিয়ে ইন প্র্যাকটিস গুণ পরিসরে পৌঁছে যেতে হবে। বিশেষ করে আমি ইসলামপন্থী রাজনীতি করি, ইসলাম পন্থার সামগ্রিকভাবে জামাত, ইসলামী আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশে যারা ইসলামপন্থী রাজনীতি করে একটা বড় মুশকিলের মধ্য দিয়ে, বড় একটা গ্যাপের মধ্য দিয়ে যাচ্ছে বলে আমি খুবই ক্ষুদ্র জায়গা থেকে অনুভব করি। সেটি হচ্ছে প্রচুর তাত্ত্বিকতার চর্চা হয়, প্রচুর একাডেমিক ডিসকাশন হয়, প্রচুর একাডেমিক রিসার্চ হয়, এটি এমন হতে পারে, এটি এমন হতে পারে। বাট আপনি দেখে থাকবেন খুব কম ইসলামিস্ট মাঠে পড়ে আছে, গণপরিসরে যাচ্ছে, শ্রমিকদের কাছে যাচ্ছে, চায়ের স্টলে বসছে, আপনি আপনি নারীদের কাছে যাচ্ছে, আপনি হিন্দুদের কাছে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের, আপনি যখন ডেমোক্রেটিক ইলেকশনে নামবেন তখন আপনি তো ডেমোক্রেসির সকল পার্টস কে অন ডেমোক্রেসিতে যারা ইম্প্যাক্ট তৈরি করে তাদের কাছে আপনাকে অ্যাড্রেস করতে হবে, আপনার চিন্তা দর্শনকে পরিষ্কার করতে হবে। বাংলাদেশে ইসলামপন্থীদের মুশকিল আছে, তারা ঠিক এখনো পর্যন্ত মানে ঝিরে কাশি দিতে পারেনি এক্স্যাক্টলি তারা কি করতে চায় এবং কিভাবে করতে চায়। আপনি আমার সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন প্রচুর আক্রমণ হয় যে আমি হিন্দুদের মন্দিরে যাই, আমি নারীদের সামনে কথা বলি, নারীদের সাথে কথা বলি। মানে আপনি ইলেকশন করবেন নারীদের ভোট বাদ দিয়ে, আপনি ইলেকশন করবেন হিন্দুদেরকে মাইনাস করে দিয়ে। তো আপনি যে ইলেকশনে তাহলে নারী থাকবে, হিন্দু থাকবে, সেখানে আপনি পার্টিসিপেট করেন না, আপনি বলে দেন পরিষ্কার এখানে এটা পরিবেশ নেই, এখানে যাওয়া যাবে না। আপনি যখন ইলেকশন করবেন, আপনি যখন মানুষের সাপোর্ট চাবেন, আপনার টেরিটরির সকল মানুষের স্বার্থের ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে, কথা বলতে হবে, তাদের কাছে যেতে হবে। ইটস মাই প্রো পিপুল প্রপোজাল। হ্যাঁ, একই সাথে আমি বলি প্রত্যেকে রাজনীতি করবে না, প্রত্যেকেই নির্বাচন করবে না। আমাদের তাত্ত্বিকতার বাইরে গিয়ে একাডেমিক ডিসকাশন প্রয়োজন, খুবই জরুরি, অ্যাজ ওয়েল অ্যাজ মানুষের ভাষা, মানুষের চিন্তা, মানুষের ভাবনাটা বোঝা খুব জরুরি। দেখুন, আপনি বাংলাদেশের খাদ্য নীতি নিয়ে চমৎকার কথা বলতে পারেন, বাংলাদেশের দারিদ্রতা নিয়ে খুবই চমৎকার কথা বলতে পারেন, একটা ভালো লেকচার দিতে পারেন, ভালো বই লিখতে পারেন, ভালো আর্টিকেল প্রকাশ করতে পারেন, তাতে রিক্সাওয়ালার 0.1% জীবনে কোনো প্রভাব পড়বে না। আপনি যত চমৎকার একটা তাফসীর মাহফিলে বক্তব্য দেন ইসলামের অর্থনৈতিক সৌন্দর্য নিয়ে, তাতে আমার এলাকার কৃষকের 1 টাকা সেভ হবে না, অথবা 1 টাকা তার পরিবারে গিয়ে ইন করবে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা মনে করি বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের অনেক হতাশা আছে, বাট আশার দিকও অনেকগুলো আছে। সব মিলিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি। বাংলাদেশের তরুণদেরকে সুন্দর বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে অংশীদার হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনসাফকে চমৎকার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনসাফের সকল দর্শক শ্রোতাকে আসন্ন নির্বাচনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর ভাই, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক লম্বা আলোচনা হলো, অনেক বিষয় থেকে গেছে, আমরা এগুলো নিয়ে পরে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাকে ধন্যবাদ। আপনার নির্বাচনী আসনে আমাদের নজর থাকবে, ইনশাআল্লাহ আমরা হয়তো যাব, সেখানের জনমানুষের কথা আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, লম্বা সময় আপনারা আমাদের সাথে ছিলেন, নূর ভাইয়ের বক্তব্য শুনলেন। এই দেশে
স্বৈরাচার হওয়া কিংবা জালিম হওয়া এগুলোর সাথে এন্টি ইসলামিক একটা সম্পর্ক আছে, ইসলাম বিরোধীদের একটা সম্পর্ক আছে। ভারত এই জন্যই হাসিনাকে সমর্থন দিচ্ছিল, কারণ ভারত মনে করে যে হাসিনা ইসলামের বিরুদ্ধে ভারতকে সহযোগিতা করবে, হিন্দুত্ববাদের পক্ষে, ভারতের স্বার্থের পক্ষে সহযোগিতা করবে। এবং হাসিনাও তার বিরোধীদেরকে অবশ্যই সে বিরোধী মত দমনের চেষ্টা করতো, কিন্তু সেটা ইসলামপন্থীদেরকে যেভাবে করতো সেভাবে না। আমি যেটা নূর ভাইকে বলতেছিলাম যে যেভাবে আমার দেশের উপর আক্রমণ হয়েছে এটা কিন্তু সেভাবে আমরা প্রথম আলো কিংবা অন্যদের উপরে দেখি নেই। যেভাবে ইনসাফের উপর আক্রমণ হয়েছে, আপনারা জানেন 2019 সালে আমাদেরকে ব্লক করে দেওয়া হয়েছিল আমাদের মূল পত্রিকা। এরপর আমরা যখন বিকল্প ওয়েবসাইট খুলি সেটাও 24 সালে এসে ব্লক করে দেওয়া হয়েছিল নির্বাচনের সময়টা। তো আমরা যে ধরনের বৈষম্যের শিকার হয়েছি, যে ধরনের ইসলামপন্থীরা যে ধরনের জুলুমের শিকার হয়েছে, সেটা শাপলা গণহত্যা হোক, সেটা পরবর্তীতে আরও অনেকগুলো হত্যাকাণ্ড, এর আগে জামাত নেতাদের ফাঁসি আগে পরে অনেকগুলো ঘটনা যেভাবে হয়েছে এটা এবং মানে এখানে যে আলাপটা হয়েছে যে বিএনপির উপরও জুলুম হয়েছে। অনেকে বলবেন যে বিএনপি কি ইসলামপন্থী, তো সে অর্থে না। বিএনপি ভারতের কাছে ইসলামপন্থী, খালেদা জিয়া আমাদের কাছে জাতীয়তাবাদী নেত্রী হলো, ভারতের কাছে খালেদা জিয়া ইসলামপন্থী নেত্রী। তো তাদের কাছে ইসলামটাই প্রধান শত্রু। তো এই অঞ্চলে যদি সে অর্থে জনরাজনীতি করতে হয়, পরিবর্তন আনতে হয়, এই বাস্তব সত্যগুলোকে স্বীকার করতে হবে এবং যে তাদের স্বৈরাচার এবং স্বৈরাচার যে সহযোগী, এদের সবার ব্যাপারেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখনও মুখ খুলে বলি না। এখানে মূল বিরোধটা ইসলাম এবং ইসলাম বিরোধীদের। সেটা সফট ইসলাম হতে পারে, জাতীয়তাবাদী ইসলাম অনেক ধরনের হতে পারে, কিন্তু ইসলামপন্থী ইসলাম এবং ইসলাম বিরোধী এই দুই পক্ষের বিরোধ, এটাকে স্পষ্ট করে বলা উচিত, সামনে আনা উচিত। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আগামী শো দেখবেন, এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।